হবে। এবং ডায়াগনোসিস আমরা করব কিভাবে, যে আসলে হাইপারটেনশন আমরা জানি যে হাইপারটেনশন ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে মেনলি তিনটা ক্রাইটেরিয়া লাগবে। একটা হচ্ছে যে ব্লাড প্রেশারটা বেশি হতে হবে, 140/90 মিলিমিটার মার্কারি বা তার বেশি, এবং এটা হতে হবে একটার বেশি রেকর্ডিং থাকতে হবে, এবং সেটা একটা ভিজিট হলে হবে না, একটা ভিজিটের বেশি আর কি। তো তার মানে যদি আমরা এটাকে যদি একদম সামারি করে বলি যে আসলে একবার ব্লাড প্রেশার মেপে কখনো আমরা হাইপারটেনশন বলতে পারবো না। এবং যদি আমরা বাসায় মাপি বা যদি আমরা রোগীর যদি সারাদিনের ব্লাড প্রেশারটা মাপি, যেটা তাহলে আমাদের এটা আরও অ্যাকুরেট হবে, যেটাকে আমরা হোম ব্লাড প্রেশার মনিটরিং বলি এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং বলি। তো এখন আমরা যদি নাইস গাইডলাইন যে আছে যে বা অথবা নাইস গাইডলাইন এবং ব্রিটিশ সোসাইটি অফ হাইপারটেনশন গাইডলাইন অলমোস্ট সেম। তো এখানে যদি আমরা বলি যে একটা হাইপারটেনশন আমরা কীভাবে ডায়াগনোসিস করব, যে রুগী যখন প্রথম দিন আসবে তখন আমরা যদি রুগীর হাইপারটেনসিভ আর্জেন্সি বা ইমার্জেন্সি থাকে তবেই হাইপারটেনশন ডায়াগনোসিস করতে পারবো। তো যদি এগুলো না থাকে, ব্লাড প্রেশার বেশি হয়, তবু আমরা রুগীকে ছেড়ে দিব। আমরা সেকেন্ড ভিজিটে আমরা পেশেন্টকে ডাকবো। সেকেন্ড ভিজিটে যদি দেখা যায় যে পেশেন্টের কোনো টার্গেট অর্গান ড্যামেজ থাকে অথবা ব্লাড প্রেশার সেকেন্ড ভিজিটেও 180/100 বেশি, 110-এর বেশি হয়, তাহলে আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করব। এবং থার্ড ভিজিটেও যদি দেখা যায় যে রোগীর ব্লাড প্রেশার 160/100-র বেশি, তাহলে আমরা হচ্ছে যে হাইপারটেনশন ডায়াগনোসিস করব। ফোর্থ আর ফিফথ ভিজিটেও যদি হাইপারটেনশন ডায়াগনোসিস করতে হয়, তাহলে ব্লাড প্রেশারটা 140/90-এর বেশি হতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে একটা ভিজিট থেকে আর একটা ভিজিটের মানে গ্যাপ থাকবে হচ্ছে আসলে প্রায় 1 মান্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিফথ ভিজিটে গিয়ে প্রায় 5 মাস পরে হাইপারটেনশন ডায়াগনোসিস হবে। তো এটা আসলে আমার মনে হয় যে এরকম ইউকের মতো দেশেই সম্ভব। আমাদের দেশে হলে মানে এমনি ভুল চিকিৎসা বলে আমাদের মাথা খারাপ করে, তাহলে এখানে আরও খারাপ অবস্থা হয়ে যাবে। তো এখন এখানে কি প্রবলেম আছে এগুলোতে, আসলে যে কামিং টু মাল্টিপল ভিজিট ইজ এ প্রবলেম। আমরা রুগীকে হাইপারটেনশনের ওষুধ দিলেই সে ফলো আপে আসে না, আর ডায়াগনোসিস করার জন্য আসবে, আসলে এটা ভাবাটা আসলে মুশকিল। আর হোম মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার যেটা, সেখানে আরও বড় প্রবলেম যে বাসায় প্রেশারটা কে মাপবে। তো যদি ফ্যামিলি মেম্বার মাপে তাহলে তাকে ট্রেন্ড আপ করতে হবে, তার ট্রেন্ড আপ করার পরে তাকে চেক করতে হবে যে সে ঠিকমতো মাপছে কি না। কুয়াকে যদি মাপে তাহলে তো আরেক মুশকিল, সে সবার আগে ওষুধ দিয়ে দিবে, সে বড় ডাক্তার। আর যদি রুগী একবার জানে যে তার প্রেশার বেশি, তাহলে তাকে ওষুধ ছাড়া তার সাথে এইসব করাটাকে সে আসলে উপহাস মনে করবে। তো এটা একটা বড় প্রবলেম। আর অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এটা খুবই ভালো, তবে এটা ডিভাইসের দাম অনেক বেশি, প্রায় $2000, যার কারণে আমরা নিজেরাও চিন্তা করছি না। এবং আমাদের দেশে একজন ডাক্তারকে আসলে বিশেষ করে সরকারি হাসপাতালে প্রচুর রোগী দেখতে হয়, যার কারণেও এত কিছু মেনটেন করাটা ডিফিকাল্ট। তাহলে আসলে আমরা কি করতে পারি, হোয়াট ইজ পসিবল, যে একটা রোগী আমাদের কাছে আসলে আমরা রোগীর প্রথমে হিস্ট্রি নেব, তারপরে আমরা ব্লাড প্রেশার মাপবো। যদি দেখি ব্লাড প্রেশার বেশি মানে দ্যাট ইজ মোর দ্যান 140/90 মিলিমিটার মার্কারি, তাহলে আমরা জিজ্ঞাসা করবো আপনার এখন প্রস্রাবের চাপ বা পায়খানার চাপ আছে কিনা, আপনি আধা ঘন্টার মধ্যে হেভি মিল কোনো স্মোকিং টি কফি খেয়েছেন কিনা। যদি বলে অ্যান্সার ইয়েস, তাহলে আমরা ধারণা করতে পারি যে এটা ট্রানজিয়েন্ট হাইপারটেনশন হতে পারে। সেক্ষেত্রে আমরা পেশেন্টটাকে বলবো যে আপনি আধা ঘন্টা প্রস্রাব করে বা পায়খানা করে আপনি 5-10 মিনিট বসেন, তারপরে আমরা ব্লাড প্রেশারটা আবার দেখি। আর যদি বলা হয় যে না এগুলো কোনোটাই নেই, তাহলে আমরা যেটা করব পেশেন্টকে রুটিন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করাবো, যেমন হচ্ছে একটা সিবিসি, একটা ব্লাড সুগার, একটা ক্রিয়েটিনিন। ব্লাড সুগারের ব্যাপারে আমরা জানি যে ফাস্টিং ব্লাড সুগারটা করতে বলে, কিন্তু আমাদের এখন অনেকগুলো স্টাডি আছে যেখানে ডায়াবেটিস হাইপারটেনসিভ পেশেন্ট যাদের ডায়াবেটিস শুধু ফাস্টিং ব্লাড সুগার বেশি থাকে না, তাদের 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টও বেশি থাকে। এবং অনেকেরই আছে যাদের ফাস্টিং ব্লাড সুগার নর্মাল কিন্তু 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বেশি। এবং আমাদেরও একটা স্টাডি আছে, আমি একটু পরেই বলবো, যে সেখানে 2 আওয়ার্স ব্রেকফাস্টকেও আমাদের মনে হয় অ্যাড করতে হবে। এছাড়া ইউরিনারি, ইসিজি এবং ফাস্টিং লিপিড প্রোফাইল এগুলো আমাদেরকে করতে হবে। এবং যখন রোগীর রিপোর্ট নিয়ে আসবে তখন আমরা আবার ব্লাড প্রেশার মাপবো। যদি এখন হাইপারটেনশন আমরা ডায়াগনোসিস করবো কীভাবে, যে যদি দেখা যাচ্ছে যে রুগীর আমরা দুটো ব্লাড প্রেশারের অ্যাভারেজেই 140/90-র বেশি এবং তার ডায়াবেটিস আছে অথবা কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে, তাহলে আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করব ফার্স্ট ভিজিটে। অথবা রোগীর ব্লাড প্রেশার 160/100 মিলিমিটার মার্কারি বেশি অ্যাভারেজ, দুটা রিডিংয়েই। আর যদি দেখা যায় যে রোগীর ব্লাড প্রেশার অ্যাভারেজ 140 to 159 সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক 90 to 99 এবং কোনো টার্গেট অর্গান ড্যামেজ বা ডায়াবেটিস নেই, তাহলে আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করব না ফার্স্ট ভিজিটে। তাহলে সামারি হচ্ছে যে আমরা
ফার্স্ট ভিজিটে রোগীর ব্লাড প্রেশার, স্টেজ 1 হাইপারটেনশন, কোনো ডায়াবেটিস নেই, কোনো টার্গেট অর্গান ড্যামেজ নেই, আমরা ডায়াগনোসিস করতে পারবো না, কারণ তার জন্য আমাদের একটা সেকেন্ড ভিজিটে, দ্যাট ইজ 1 মাস পরে ডাকতে হবে। আর যদি দেখা যায় যে রোগীর প্রথমবার ব্লাড প্রেশার এবং দ্বিতীয়বার ব্লাড প্রেশার মাপার পরে অ্যাভারেজ ব্লাড প্রেশার নর্মাল, তাহলে আমরা এই পেশেন্টকে হাইপারটেনশন আন্ডার ইভ্যালুয়েশন লিখে আমরা 3 মাস পরে আবার একটা ফলো আপে ডাকবো। আর যেটা আমি বলছি যে স্টেজ 1 হাইপারটেনশন, কোনো ডায়াবেটিস নেই, কোনো টার্গেট অর্গান ড্যামেজ নেই, সেই পেশেন্টগুলোকে সেকেন্ড ভিজিটে ডাকবো। সেকেন্ড ভিজিটে যদি ব্লাড প্রেশার এরকম বেশি হয়, তাহলে তখন আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করব। তাহলে আমি যদি একদম সামারি বলি যে আমরা হাইপারটেনশন একদিনই ডায়াগনোসিস সাধারণত করতে পারবো না। করতে পারবো কখন? যদি পেশেন্টের ব্লাড প্রেশার দুটো রেকর্ডিংয়েই অ্যাভারেজেই 140/90 বেশি থাকে, পেশেন্টের ডায়াবেটিস থাকে, এর সাথে ডায়াবেটিস থাকে, অথবা টার্গেট অর্গান ড্যামেজ থাকে, অথবা ব্লাড প্রেশারটা অ্যাভারেজ ব্লাড প্রেশার 160/100 বেশি থাকে। শুধু এই দুটো কন্ডিশন হলে আমরা একটা ভিজিটেই হাইপারটেনশন ডায়াগনোসিস করতে পারবো। না তো ম্যানেজমেন্ট আসলে এটা ডিটেলস আছে, আমি এত কিছু বলছি না। যে আমাদের মেইন টার্গেট ব্লাড প্রেশারটা কন্ট্রোল করা, সাধারণত লেস দ্যান 140/90 আমাদের টার্গেট ব্লাড প্রেশার। দুটো কম্পোনেন্ট আছে, ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল। তো এখন আমাদের মেইন হচ্ছে যে আমরা কাদেরকে হচ্ছে যে শুধু লাইফস্টাইল মডিফিকেশন দিব, আর কাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন এবং ড্রাগস দুটোই দিব। যে যাদের আমরা আসলে লাইফস্টাইল মডিফিকেশন সব পেশেন্টকেই দিব, তবে শুধু লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন ট্রিটমেন্ট দিব যাদের স্টেজ 1 হাইপারটেনশন এবং কোনো ডায়াবেটিস নেই এবং কোনো টার্গেট অর্গান ড্যামেজ নেই। আর কাদেরকে আমরা ওষুধ দিব? তাহলে আমরা ওষুধ দিব যাদের টার্গেট অর্গান ড্যামেজ আছে, অথবা ডায়াবেটিস আছে, অথবা যাদের স্টেজ 2 বা তার চেয়ে বেশি হাইপারটেনশন। এটার কারণ হচ্ছে যে আসলে আমরা দেখেন, আমরা একটা অ্যান্টি টিবি ড্রাগস 6 মাস ধরে খেতে হয়। তার জন্য আমাদেরকে কত কিছু করতে হয়, যে একটা ডটস কর্নার আছে, WHO ফান্ডিং করছে। তাহলে যে রোগীগুলো সারা জীবন ওষুধ খেতে হবে, তাদের আসলে জন্য আরও কত কী করা দরকার। তো যেহেতু এই ওষুধটা সারা জীবন খেতে হবে, এটা আসলে শুরু করার আগে আমাদেরকে যত বেশি মেটিকুলাস হওয়া যায় আমাদের হওয়া উচিত। আমি এটা বলেছি যে কাদেরকে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিব। এখন কোনটা ওষুধ দিব, আসলে এগুলো নিয়ে অনেক কথা আছে। আমি সংক্ষেপে বলছি যে আমরা ড্রাগ সিলেকশনের সময় সবার আগে আমরা আসলে পিছন থেকে আসবো, যে আমরা দেখবো কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা। যদি পেশেন্টের টার্গেট অর্গান ড্যামেজ থাকে, তাহলে সেই টার্গেট অর্গান ড্যামেজ অনুযায়ী যেটা কম্পেলিং ইন্ডিকেটেড ড্রাগ সেটা আমরা দিব। যেমন যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তাহলে আমরা তাকে বিটা ব্লকার বা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব। যদি দেখা যায় পেশেন্টের সিকেডি থাকে, তাহলে এসি ইনহিবিটর বা এআরবি আমরা দেওয়ার একটু চেষ্টা করব, যদি একদম এন্ড স্টেজ রিনাল ফেলোর না হয়। তো এরকম আর কি। আমরা এটাও খেয়াল করব যে পেশেন্টের ওবেসকে ওভারওয়েট যদি থাকে, তাহলে বিটা ব্লকার আমরা অ্যাভয়েড করব। পেশেন্টের যদি সিমটমস অফ সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, তাহলে আমরা সিম্প্যাথোলাইটিক ড্রাগস, দ্যাট ইজ বিটা ব্লকার টাইপের ড্রাগ দিব। পেশেন্ট যদি অ্যাজমা থাকে, তাহলে আমরা বিটা ব্লকার অ্যাভয়েড করব। পেশেন্টের এরকম আর কি, যে আসলে আমরা এইভাবে চিন্তা করে আমরা ওষুধগুলো দিব। এখন আসলে ওষুধ দেওয়া খুবই সোজা কাজ, কিন্তু এই ওষুধটা রোগীর সারা জীবন খাবে কিনা সেটা আসলে আমাদের মেইন কনসার্ন। কারণ আমি ওষুধ দিলাম, রোগী খেলো না, রোগীর ব্লাড প্রেশার আনকন্ট্রোল হয়ে গেল, রোগী কিছুদিন পরে স্ট্রোক করে মারা গেল। তো এই জন্য প্রপার কাউন্সেলিং ইজ ম্যান্ডেটরি, এবং প্রপার এডুকেশন আবার ডিউরেশন অফ ড্রাগ। কারণ আমরা এগুলো নিয়ে বেশ কয়েকটা আমরা স্টাডি করেছি। তো রোগীরা বলে যে আসলে ওষুধটা যে সারা জীবন খেতে হবে, এটাই তো আমরা জানি না, আমাদেরকে তো আসলে অত গুরুত্ব দিয়ে বলা হয় নাই। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া যে সিম্পলিফিকেশন অফ দ্য ড্রাগ রেজিমেন, যেমন একটা ওষুধ সকালে, একটা ওষুধ রাতে না দিয়ে আমরা যদি দিনে একবার দিই, তাহলে রোগীর যে ওষুধটা সারা জীবন খেতে হবে সেটা আসলে যত সিম্পল রেজিমেন হয় তত ভালো। সেটা কস্ট কনভিনিয়েন্ট, দাম যত কম হয় তত ভালো। আর রোগীদেরকে একটা বলতে হবে যে আসলে আপনি যেহেতু এই ওষুধটা সারা জীবন খেতে হবে, আপনি যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন, তাহলে আপনার ব্রাশ করার পরেই আপনি ওষুধটা খেবেন। এটাকে একটা অভ্যাস করে তুলতে হবে। তো এটা আসলে আমি একটা বলেছি যে যদি একটা পেশেন্ট ডেইলি 20 mg করে অলমিসার্টন খায় এবং তার ফলো আপে দেখা যায় ব্লাড প্রেশারটা কন্ট্রোল নেই 160/100, তাহলে আমরা কি করতে পারি? আমাদের 4টা অপশন বলা আছে, যে এর সাথে আমরা একটা বিসোপ্রোল অ্যাড করতে পারি, অথবা একটা অ্যামলোডিপিন দিতে পারি, হাইড্রোক্লোরোথায়াজেড অথবা একটা ডায়োটিক্স দিতে পারি, অথবা আমরা অলমিসার্টন এবং হাইড্রোক্লোরাইড ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগ দিতে পারি। তো আমার মনে হয় যে ডি ইজ দ্য রাইট চয়েস, কারণ এটা দিলে ওষুধ রোগীর একটাই হবে, কিন্তু এগুলোর যে কোনো একটা চুজ করলে রোগীকে দুটো ওষুধ খেতে হবে। দুটো ওষুধ খাওয়া ঝামেলা, দাম বেড়ে যাবে। তো যার কারণে আমার মনে হয় যে ফিক্সড ডোজ কম্বিনেশন ইজ রাইট অ্যান্সার।
আসলে একটা হাইপারটেনশনের পেশেন্টকে আমরা ওষুধ দিলাম, দেওয়ার পরে সে চলে গেল, আমরা তার কি হলো, পরবর্তীতে প্রেশার কন্ট্রোল হলো কি হলো না, ড্রাগের কোনো সাইড এফেক্ট হলো কি না, তো এগুলো দেখার জন্য তাদেরকে ফলো আপে ডাকতে হবে। সাধারণত একটা ডেফিনেট ফলো আপ শিডিউল আমরা মেনটেন করি। যদি ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকে তাহলে 3 to 4 উইকলি, রাফলি 1 মাস পর পর। আর যদি ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকে তাহলে 3 to 6 মান্থলি। আর যদি কারো হাইপারটেনসি আর্জেন্সি বা এমার্জেন্সি থাকে তাহলে 3 to 7 days। অ্যান্ড স্টেপ ডাউন থেরাপি আসলে এটা আসলে খুব কম সময়ই করা হয়, তবে একেবারেই যে করা হয় না তা না। এটা আমরা কাদের জন্য করতে পারি, যে রুগীগুলোর একদম এক্সিলেন্ট ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, যে রুগীগুলো একদম রেগুলার ফলো আপে থাকে, যাদের ব্লাড প্রেশার 120/80 নিচে 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 আছে অথবা তারও নিচে, এবং যারা হাইপোটেনশনের সিমটমস অফ হাইপোটেনশন থাকে, যেমন বসা থেকে দাঁড়ালে মাথা ঘুরে যায়, তাদের আমরা ব্লাড প্রেশারের ডোজটা, ওষুধের ডোজটা কমাতে পারি বা ড্রাগটা ধীরে ধীরে বন্ধ করে দিই। তবে একসাথে একবারে বন্ধ করা যাবে না। যেমন রুগী যদি দেখা যায় যে লোসার্টান 50 mg পাচ্ছে, তাহলে আমরা প্রথমে 25 করে দিতে পারি, এরপরেও দেখা যাচ্ছে কন্ট্রোল আছে, তাহলে আমরা এটাও আরও কমায় দিতে পারি, এরপরেও কন্ট্রোল আছে আমরা বন্ধ করে দিতে পারি। So, and now very important thing is there are lots of challenges, and what is contributing by our hypertension and research center. The first, for patient tracking, hypertension detection center, তো এখানে আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা রংপুরে করেছেন, রংপুরের বিভিন্ন জায়গায় কিছু আউটলেট করেছেন যেখানে ফ্রি ব্লাড প্রেশার চেক আপ করা যায়, এবং হাইপারটেনশন থাকলে ফার্দার ব্লাড প্রেশার বেশি হলে তাকে ফার্দার অ্যাসেসমেন্টের জন্য সেন্টারে পাঠানো হয়। ফ্রি ব্লাড প্রেশার চেকিং স্টল, রংপুরে বিভিন্ন মেলায় একটা করে স্টল দেওয়া হয়েছিল, যেখানে দেওয়া হয় যেখানে ব্লাড প্রেশার মাপা হয় ফ্রি। এবং আমাদের জেনারেশন ক্যাম্প, যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মানুষকে এডুকেটেড করতে হবে, না হলে আসলে হবে না। আমাদের এই ধারণাগুলোকে বাদ দিতে হবে যে আমার কোনো সমস্যা নেই, ব্লাড প্রেশার বেশি হয়ে থাকুক, আমি ওষুধ খাবো না। তো এই জন্য বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রাম করা হচ্ছে। অ্যান্ড টু মেক অ্যাভেলেবল ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, তো আসলে হাইপারটেনশনের চিকিৎসা সারা জীবন দরকার, সারা জীবন ডাক্তারের শরণাপন্ন হতে হয়। এই জন্য সবচেয়ে যেটা বড় কন্ট্রিবিউশন, যে ট্রিটমেন্ট অ্যাট অলমোস্ট নো কস্ট, বিকজ একটা কনসালটেন্সি ফি 40 টাকা, এটা আসলে কোনো টাকাই না। যেখানে এখন আসলে মানে কোনো কিছুই আসলে সব কিছুর মূল্য ঊর্ধ্বগতি, সেখানে 40 টাকায় একটা কনসালটেশন ফি ইটস ভেরি মাচ হেল্পফুল ফর দ্য পেশেন্ট। অ্যান্ড ওভার টেলিফোন কনসালটেশন, কোনো রুগী যদি বাসায় ওষুধ খাওয়ার পরে কোনো সমস্যা হয় তাহলে সে ফোন করে ডাক্তারের সাথে কথা বলতে পারে। ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস আছে, এটা লো কস্ট, যে আপনারা জানেন হয়তো যে স্যারের এই সেন্টারটা একটা বাবা মার নামে একটা ফাউন্ডেশনে করা, এবং এটা সমাজ কল্যাণে এটা রেজিস্টার। সো এখানে লাভ লসের কোনো বিষয় নাই, এখানে খুব কম টাকায় ইনভেস্টিগেশন করা যায়। টার্গেট ম্যানেজমেন্ট অপশনস, যেটা স্যার একটা আলাদা হসপিটালের মতো করার চেষ্টা করছেন, এবং এখানে অনেক স্পেশালিস্ট বসেন, তাদেরকে ওই সেম ফি দিয়ে দেখানো যায়। এখন রুগীর ওষুধ যেন সবসময় খায়, এর জন্য এখানে একটা কাউন্সিলিং কর্নার আছে, সেখানে কাউন্সিলিং টিমে কয়েকজন মেম্বার আছে, সেখানে অডিও ভিজুয়াল কাউন্সিলিং করা হয় রুগীদেরকে প্রজেক্টরের মাধ্যমে। এছাড়া কোনো রুগী যদি দেখা যায় যে তার শিডিউল ফলো আপ ডেটে আসে না, তখন তাকে ফোন করা হয়, অনেক সময় তাদেরকে চিঠিও লেখা হয়। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, যে ফিউচার টু কন্ট্রিবিউট ইন ফিউচার ফিল্ড অফ হাইপারটেনশন, যেখানে রিসার্চ করা হয়। আমাদের অনেকগুলো রিসার্চ আছে, পাবলিশ হয়েছে, আমি এখানে কয়েকটা দেখিয়েছি। এদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে হাইপারটেনশনের রোগীগুলো আসলে কিভাবে মারা যায়। তো হাইপারটেনশনের রোগীগুলোর কজ অফ ডেথ দেখার জন্য আমরা একটা স্টাডি করেছিলাম, যেটা ভার্বাল অটোপসি অফ দ্য হাইপারটেনসিভ পেশেন্ট। আমরা প্রত্যেকটা পেশেন্টের বাসায় বাসায় গিয়েছিলাম, তো সেখানে দেখা গেছে যে 71% হাইপারটেনসিভ পেশেন্ট মারা যায় হাইপারটেনশনের কমপ্লিকেশনে, যেমন 33% স্ট্রোক, 20% করোনারি ডিজিজ, অ্যান্ড 18% ক্রনিক রিনাল ফেলার, এবং 15% পেশেন্ট যে ডেড আনরিলেটেড টু হাইপারটেনশন, যেমন অনেকের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ক্যান্সার হয়ে মারা গেছে, টিবি হয়ে মারা গেছে, তাদেরটা ওইখানে আছে আর কি। এবং আমরা আরও একটা ইম্পর্টেন্ট স্টাডি করেছি, যে আপনারা জানেন যে WHO এখন ভার্বাল অটোপসিকে খুব প্রমোট করছে, পার্টিকুলারলি আমাদের মতো দেশের জন্য, যেখানে অটোপসি আমরা হসপিটালের পেশেন্টদের করতে দেই না। তো সেটা আসলে আমরা দেখেছি যে রংপুর মেডিকেলের মেডিসিন ডিপার্টমেন্টে, যে ওভারঅল ডেথ ডিউ টু নন কমিউনিকেবল ডিজিজ 81%, এবং কমিউনিকেবল ডিজিজ লাইক ইনফেকশনস এতে 11%।
এবং মেজরিটি অফ দ্য ডেথ ডিউ টু স্ট্রোক ইন কেস অফ নন কমিউনিকেবল ডিজিজ, এবং লিস্ট কজ হচ্ছে যে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং। এবং আমরা যদি এই ভার্বাল অটোপসি ভ্যালিডিটি দেখি, তাহলে এটা নন কমিউনিকেবল ডিজিজ ডায়াগনোসিস করার জন্য এটা সেন্সিটিভিটি অনেক বেশি, বাট স্পেসিফিসিটি হচ্ছে যে কমিউনিকেবল ডিজিজের বেশি দেন নন কমিউনিকেবল ডিজিজ। আর এটা আমি আগে দেখেছি প্রিভিলেন্স অফ হাইপারটেনশন, আমরা পুরো 8টা ডিভিশনের 32টা সাইটে গিয়ে, আমরা 8টা জেলার 32টা সাইটে গিয়ে আমরা স্টাডি করেছি। এটা খুবই লিগ্যাল ডাটা, অনেক বেশি প্রিভিলেন্স অফ হাইপারটেনশন। তো এটা এই প্রিভিলেন্স অফ ডায়াবেটিস এবং নন হাইপারটেনসিভ পেশেন্ট, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টাডি ছিল আমাদের সেন্টারে। কারণ এখানে দেখানো হয়েছে যে ডায়াবেটিস থাকলে যেমন হাইপারটেনশন হয়, তেমন আমরা দেখানোর চেষ্টা করছি যে হাইপারটেনশন থাকলেও ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো এখানে আমরা পেয়েছি যে 28% ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন কোএক্সিস্ট, বাট নিউলি ডায়াবেটিস ডেভেলপ করে হাইপারটেনসিভ পেশেন্টদের 26%, এবং সেটা সাধারণত 4 বছরের মধ্যে, অ্যাভারেজ টাইম 4 বছর, এবং 51% পেশেন্টের অ্যাবনর্মাল ব্লাড গ্লুকোজ টলারেন্স ছিল। তো এটার কারণ হচ্ছে যে আসলে হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুটোর রিস্ক ফ্যাক্টরগুলো অলমোস্ট একই রকম। তো আমি আর ওগুলো দেখাচ্ছি না। আমরা ফিউচার রিসার্চ করার চিন্তা ভাবনা আছে আমাদের, যে প্রিভেলেন্স, রিস্ক ফ্যাক্টর, আউটকাম অফ হাইপারটেনসিভ ডিসঅর্ডার ডিউরিং প্রেগনেন্সি, ব্লাড প্রেশার ভেরিয়েবিলিটি অ্যান্ড রিস্ক অফ cardiovascular and stroke, cardiovascular disease and stroke, effect of individual group of antidiabetic drugs and blood pressure control। আমরা একটু খুব চিরেই শুরু করব। আর একটা জিনিস খুব ভালো ডিসকাশন হতে পারে যে হোয়াট শুড বি দ্য টাইম অফ মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার, কারণ আমরা সকালে মাপবো না বিকেলে মাপবো না রোগী যখন আসবে তখন মাপবো, ইটস এ ম্যাটার অফ ডিসকাশন। এগুলো অনেকগুলো প্রেজেন্টেশন আছে যেগুলো আমি বিভিন্ন দেশের বাইরে অনেক জায়গায় করেছিলাম, যেমন ইন্ডিয়ার অনেকগুলো স্টেটে এবং ইস্তাম্বুলে। এগুলো আমাদের দেশেও অনেক জায়গায় হাইপারটেনশন প্রেজেন্টেশন করেছি। আমরা একটা সাউথ এশিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন করার প্ল্যান আমরা করে অলমোস্ট কাজ শেষ করে ফেলেছি। আমাদের শ্রদ্ধা জাকির হোসেন স্যার সেখানে প্রেসিডেন্ট, আমি কোঅর্ডিনেশন হিসেবে কাজ করছি। খুব শীঘ্রই আমরা একটা রেজিস্ট্রেশন পাবো বলে আশা করছি। এটা আমাদের একটা লোগো। আর আসলে আমরা যদি দেখি একটা হাইপারটেনসিভ পেশেন্টের হোয়াট ইজ দ্য আলটিমেট ফ্যাট, আইদার পেশেন্টের সিকেডি হচ্ছে, অথবা পেশেন্টের স্ট্রোক করছে, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, অথবা ব্লাইন্ড হয়ে যাচ্ছে, অথবা হার্ট অ্যাটাক হচ্ছে। তো অ্যাকচুয়ালি উই ডোন্ট ওয়ান্ট দিস ফেট, উই ওয়ান্ট অ্যান হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ অফ দ্য hypertensive patient, and for this everyone from classroom to community have to work together to elevate hypertension, and for that we have to be serious about be active, eat healthy, exercise at least 30 minutes daily, and we must not forget no exercise is worse than smoking, hypertension and diabetes mellitus. থ্যাংক ইউ। এখানে আমার দুটো বই দেখানো হয়েছে, যে আসলে আমার লেখা দুটো বই আছে, আমি আরও লিখছি। সবার দোয়া প্রার্থী। থ্যাংক ইউ ভেরি মাচ।